আজ আমি একাই এলাম, ভাই এলো না, ওর বন্ধুর মা অসুস্থ, তার বাড়ি গেছে তাই। তবে আজ আর কোনো কিছু নিয়ে আসিনি সাথে। সারদার প্রতি একটু হলেও ভয় কেটেছে, কিন্তু সন্দেহটা কাটছে না। নদীর পাড়ে সারদার সাথে দেখা হলো। সারদাকে বললাম, বলো কেন ডেকেছ, আর এসবের চক্করটাই বা কী? আর সবার আগে তোমার পরিচয় দাও, আসলে কে তুমি? তোমার এই রহস্যজনক আবির্ভাব আর অন্তর্ধান বড় রহস্যময় করে তুলেছে। আর এই শ্রাপ, এর চক্করটাই বা কী? আর তুমি আমাদেরকেই বাঁচলে কেন তোমার সাথে, অন্য কেউ না কেন? এবং কেন তুমি দিনের আলোতে আসো না? কেন তুমি সবার সামনেই বা আসো না? আমার প্রশ্ন শেষ হচ্ছে না দেখে সারদা মুচকি হাসল। তারপরে ইশারায় বলল, থামো, একটু দম নাও। আমি চুপ করলাম আর সারদাকে বললাম, বলো। এবার সারদা ইশারায় কিছু বলতে থাকে, কিন্তু সবটাই আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সারদা তখন সময় না নষ্ট করে আমার হাত দুটো ধরল এবং আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালো। তাকিয়েই রইল। সারদার হাত দুটো পুরো বরফের মতো ঠান্ডা। হাত দুটো ধরার সাথে সাথে আমার শরীরটা শিথিল হয়ে যাচ্ছে এবং চোখের পাতাগুলো ভারী হয়ে বুঝে আসছে। আমি যেন দিবা স্বপ্ন দেখতে শুরু করলাম। দেখলাম জঙ্গলে ঘেরা এক ঝুপড়িতে এক কাপালিক সাধনা করছে, সামনে মরার মাথা রেখে। এমন সময় এক আনুমানিক 15-16 বছরের মেয়েকে তার 2 শিষ্য টানতে টানতে নিয়ে এলো। তার মুখ বাঁধা, পা দুটোও বাঁধা। এরপর হঠাৎ যে কাপালিক সাধনা করছিল সে রাগ করে উঠে বলে, আমি অবিবাহিত নিখুঁত মেয়ে চেয়েছিলাম, তোরা গর্ভবতী বিবাহিত মেয়ে নিয়ে এলি, এতদিনের সাধনা আমার পণ্ড করলি। শিষ্যদের কোনো কথা না শুনেই রাগ করে মরার মাথা দুটো যজ্ঞের আগুনে ফেলে দিয়ে উঠে চলে যায়। এদিকে ওই মেয়েটা হুঁশ ফেরে। তখন ওই শিষ্যরা ওকে জিজ্ঞেস করে, তুই অবিবাহিত তো পোয়াতি হলি কী করে? তখন ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আমার নাম মায়া, 4 বছর ধরে আমি একটা ছেলেকে ভালোবাসি, আর 2 দিন হলো আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আজ দেখা করি, এক মন্দিরে বিয়ে করি। ও বাড়িতে ওর বাবা মাকে বুঝিয়ে আমাকে নিয়ে যাবে বলে একটু এগিয়ে দিয়ে ও বাড়ি চলে যায়। আর আমি আসবার পথেই তোমরা আমায় তুলে আনলে, আমায় ছেড়ে দাও বলে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তখন 2 শিষ্য দুজনের দিকে তাকিয়ে কিছু ভাবলো আর বলল, তোকে তো ছাড়া যাবে না, এক কাজে লাগতে পারিসনি তো কী হয়েছে, আর এক উপকারে তো লাগতেই পারিস বলে মায়ার ওপর চরম অত্যাচার করতে শুরু করে। দাঁতে করে টেনে জামা কাপড় ছিঁড়তে থাকে। এই সমস্ত ঘটনা বাড়িটির ছাঁচতলে একটু আশ্রয় নেওয়া কেউ দেখতে থাকে। আর সহ্য করতে না পেরে এমন সময় এক ভদ্রমহিলা আর একটি লোক ঝাঁপিয়ে পড়ে মায়াকে বাঁচাতে। দুষ্ট শিষ্য দুটো প্রথমেই লোকটাকে পেতলের কমণ্ডলু দিয়ে ধরাশায়ী করে। এরপর ওই ভদ্রমহিলা চিৎকার শুরু করতেই তার জিভটা কেটে নেয় আর ওই যজ্ঞের আগুন থেকে এক টুকরো জ্বলন্ত কাঠ মুখে ঢুকিয়ে দেয়। ওই ভদ্রমহিলা তখন বেহুশ হয়ে যায়। এদিকে মায়াকে বাঁধা অবস্থায় ফেলে রেখে ওই ভদ্রমহিলা আর ওই লোকটাকে নিয়ে নদীর পাড়ে পুঁতে দেয়। তখনও দুজনের প্রাণ অবশিষ্ট ছিল, অথচ তাদের জ্যান্ত পুঁতে ফেলে ওই দুষ্টরা। এরপর ফিরে এসে ওই দুষ্টরা দেখে ততক্ষণ মায়া নিজের সম্মান বাঁচাতে ঘষ্টাতে গিয়ে ওই জ্বলন্ত যজ্ঞের আগুনে জ্বলছে। ওই দুষ্টদের তখন কিছুই হাতে এলো না, উল্টে দেখলো ওই জ্বলন্ত আগুন থেকে এক অদ্ভুত ও ভয়ানক রশ্মি বের হলো আর সাথে সাথেই ওই শিষ্যদের পুড়িয়ে ছাই করে দিল। এবার বলি, ওই ভদ্রমহিলা আর ওই লোকটা আর কেউ না, ওরা ছিল সারদা আর তার ভাই সুভাষ। ওই দিনটি ছিল কৌশিকী অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, খুব জলঝড়ও হচ্ছিল। সারদা আর সুহাস এক আশ্রমে আমন্ত্রিত ছিল, তাই গেছিল, কিন্তু ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। আর ঝড় বৃষ্টির কারণে শর্টকাট নেয়, কিন্তু শর্টকাট নিয়েও কাজ হলো না। প্রচণ্ড ঝড়ের কারণে গাছ উল্টে রাস্তায় পড়ে
এবং বাইকটাও হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়। তাই তারা রাতটুকু সাহায্যের জন্য আশেপাশে চোখ চালায়। জঙ্গলের মধ্যে কোনো ঘর দেখতে না পেয়ে সাহায্য ও আশ্রয় নিতে ওই ঝুপড়িতে যায়। আর গিয়েই ওরা দরজায় টোকা দেওয়ার আগেই দেখে এমন দৃশ্য। ওরা একটু আড়ালে চুপ করে লুকিয়ে দেখতে থাকে, বোঝার চেষ্টা করে। ওরা চাইলে মায়াকে ফেলে পালিয়ে যেতেই পারত, কিন্তু সারদার বিবেক মন সায় না দেওয়ায় এই পরিণতি। এরপর রাত ভোর হয়ে যায়। প্রায় এমন সময় সারদা দেখে নদীর পাড়ে দাঁড়িয়ে, ওর সামনে এক আলোর রশ্মি মানুষের আকারে দাঁড়িয়ে। অনুমানে সারদা বুঝল জ্বলন্ত মায়া। ততক্ষণে পূর্ব আকাশে হালকা আলোর আভা দেখা দিয়েছে। আর সেই হালকা আলোর আভা এবং সেই অদ্ভুত রশ্মি যেন মিলে মিশে একাকার। সারদা জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? আমার ভাই কই? কেউ একজন মেয়ের গলায় উত্তর দিল, তোমার ভাই বাড়ি চলে গেছে। এ কথা বলেই সূর্যের আলো পুরোপুরি বেরোনোর আগে সেই রশ্মিটা মিলিয়ে যায়। সারদা তখন একা বাড়ি ফেরার রাস্তা ধরে। এমন সময় দেখতে পায় দুজন জেলে ছাকা জাল নিয়ে মাছ ধরছে। সারদা তাদের জিজ্ঞেস করে, এই জায়গাটার নাম কি? ও ভাই, ও ভাই, ভাই শোনো না, এই জায়গাটার নাম কি? কিন্তু না সারদাকে কেউ দেখতে পেল, আর না ওর সাড়া শুনতে পেল। আর তখন সারদার বুঝতে বাকি রইল না যে সে না মৃত আর না জীবিত। তবে সারদা বুঝতে পারল অদ্ভুত এক শক্তি পেল তার এই ভোরের মায়াতে। এটা স্বপ্ন না সত্যি কি বুঝে উঠতে পারছি না, কিন্তু ঘটনাটা যেন পুরো আমার চোখের সামনেই ভাসছিল আর ভয়ে গা কাঁটা দিচ্ছিল এবং মায়ার কথা ভেবে চোখে জল গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় সারদা আমার হাত ছেড়ে দিল আর ইশারায় বোঝালো, আমায় এবার বুঝলে? আবার ইশারায় বোঝালো, শ্রাপ হলো ওই তান্ত্রিক আবার নতুন করে ফিরেছে, তাই মায়া আবার জেগেছে তার প্রতিশোধ নিতে। জন্মের আগেই যে তার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, সদ্য বিয়ে করা তার স্বামীর ঘর করতে দেয়নি, সবটা প্রতিশোধ নিতে। আর যখন দুই আগুনের গোলা একসাথে ঠোকা লাগে, বিনষ্ট শুধু তারা হয় না, বেশ কিছুটা অংশ জুড়েও আশেপাশেও আগুন লাগে, বিনষ্ট হয় অনেক কিছুই। আমি তখন ভেবে উঠতে পারছি না আমি স্বপ্ন দেখছি নাকি জেগে, কিছুতেই কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি নেই। চিমটি কাটলাম নিজেকে, গলা শুকনো হয়ে গেছে। পরবর্তী অংশ জানতে পাশে থেকো। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।